হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য, ইংলিশ পেডাগজি থেকে। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে ম্যাডাম ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে মেথডগুলো রয়েছে, গ্রামার ট্রান্সলেশন মেথড, ডিরেক্ট মেথড, ডিডাক্টিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো করিয়ে দিতে। তো একে একে আমি তোমাদের চেষ্টা করছি এই 2-3 দিনের মধ্যে এই তোমাদের মেথডগুলো কমপ্লিট করিয়ে দিতে। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। তো ফার্স্টে আমরা যে মেথডটা পড়বো, খুব ইম্পর্টেন্ট একটা মেথড, একদম পুরনো একটা মেথড, সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। দেখো আমি বোর্ডে সমস্ত পয়েন্টগুলো লিখে দিয়েছি এবং বেসিক্যালি আমি যে পয়েন্টগুলো লিখেছি অনেক চিন্তা ভাবনা করে, অনেক রিসার্চ করে লিখেছি, বই থেকে কালেক্ট করে লিখেছি। তো মোটামুটিভাবে এই যে সিটেটকে ওরিয়েন্টেড করে, মানে সিটেট থেকে কি ধরনের মানে এই মেথড থেকে প্রশ্ন আসে সেই লাইনগুলোই কিন্তু তুলে দিয়েছি আমি, এক্সট্রা করে কিন্তু কোনো কিছু আমি লিখিনি। যেগুলো দরকার এই মেথড থেকে পড়ার জন্য সেই মেথডটা নিয়ে, সেই টপিকটা নিয়েই বা সেই পয়েন্টগুলো নিয়েই আমরা কিন্তু ডিসকাশন করবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। চলো তাহলে শুরু করি। তো ফার্স্টে যে পয়েন্ট আমরা জানবো গ্রামার ট্রান্সলেশন মেথড সম্পর্কে। দেখো মেথড যখন থাকে তার তো নিশ্চয়ই আবিষ্কর্তাও থাকে। তো এই যে মেথডটা, এই মেথডটা কে এনেছিল? প্রফেসর কার্ল প্লটস। এটা তোমাদের পরীক্ষায় সেভাবে দেয় না, কিন্তু তোমাদের জেনারেল নলেজের জন্য তোমরা অবশ্যই জেনে রাখবে এই যে গ্রামার ট্রান্সলেশন মেথড, এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা কে প্রপোজ করেছিল বা এনেছিল? সেটা হচ্ছে কার্ল প্লটস। এবারে দেখো এই মেথডের আরো অনেক নাম আছে, কি কি নামে আমরা জানি সেটাকে ট্র্যাডিশনাল মেথড বলে থাকি, ওল্ডেস্ট মেথড। পরীক্ষায় তোমাদের প্রশ্ন দিতে পারে ওল্ডেস্ট মেথড আমরা কোনটাকে বলে থাকি? আমরা কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথড। এই গ্রামার ট্রান্সলেশন মেথডকে আমরা শর্ট ফর্মে কি বলি? জিটিএম বলে থাকি, ঠিক আছে? জিটিএম বলে থাকি। এটাকে আমরা কি বলি? ওল্ডেস্ট মেথড বলে থাকি। আর কি ক্লাসিক্যাল মেথডও আমরা কিন্তু বলে থাকি। তাহলে এর তিনখানা নাম আমরা দেখতে পেলাম, ওল্ডেস্ট মেথড বলি, ট্র্যাডিশনাল মেথড বলি এবং কি বলি? ক্লাসিক্যাল মেথড আমরা বলে থাকি। চলো এবারে দেখো এখানে লেখা আছে যে এই মেথডটার উৎপত্তি কিভাবে হয়। দেখো এখানে লেখা আছে যে this method was emerged when people wanted to learn foreign language such as Greek and Latin। অর্থাৎ কি এই মেথডটার উৎপত্তি তখনই হয়েছিল যখন মানুষেরা কি না ফরেন ল্যাঙ্গুয়েজ, যেমন গ্রিক ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, এগুলো কি আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ যখন শিখতে চেয়েছিল মানুষ, সেই ল্যাঙ্গুয়েজ শেখার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেথডটার উৎপত্তি হয়েছিল। কোন মেথডের কথা বলছি আমরা? গ্রামার ট্রান্সলেশন মেথডের কথা বলছি। এবারে দেখো এর সম্পর্কে কিছু ক্যারেক্টারিস্টিক আমি লিখে দিয়েছি, তো সেগুলো আমরা একে একে আলোচনা করবো। তো বেসিক যে পয়েন্টগুলো তোমাদের জানা দরকার সেটা হচ্ছে এখানে গ্রামারটাকে কিভাবে শেখানো হয় বা ল্যাঙ্গুয়েজ যে স্কিল রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, সেটা সমস্ত তোমাদের মেথডের ক্ষেত্রে কার উপরে জোর দেয় বা এর ইউনিটটা কি, কোন ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করে, এই পয়েন্টগুলো আমরা একে একে ডিসকাশন করবো। দেখো প্রথম পয়েন্টে যেটা লেখা আছে, দ্য প্র্যাকটিস অফ ট্রান্সলেটিং প্যাসেজ ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ ইনটু আদার। অর্থাৎ কি এখানে যে গ্রামার শেখানো বা এখানে ল্যাঙ্গুয়েজ শেখানোর মূল ভিত্তিকে ট্রান্সলেট করে শেখানো। ধরো একটা ওয়ার্ড বলা হচ্ছে, সেই ওয়ার্ডটাকে ট্রান্সলেট করে শেখানো হচ্ছে। ধরো বাংলায় একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটাকে কি করে শেখানো হচ্ছে? তাকে প্রত্যেকটা শব্দকে, কেননা এখানে যে ইউনিট সেটা হচ্ছে ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডকে কি করা হচ্ছে? ট্রান্সলেট করা হচ্ছে। ট্রান্সলেট করে করে একটা বাচ্চাকে শেখানো হচ্ছে। ওকে, এখানে এটাই লেখা আছে, দ্য প্র্যাকটিস অফ ট্রান্সলেটিং প্যাসেজ। পুরো প্যাসেজকে কি করা হয়? ট্রান্সলেট করা হয় ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ ইনটু আদার বলতে কি এখানে যে আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলতে পারি, সেই টার্গেট ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু ট্রান্সলেট মানে কি অনুবাদ করতে করতে আমরা কিন্তু শিখি। আর কি দেখো লেখা আছে, এমফাসিস অন রিডিং অ্যান্ড রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং ইজ ইগনোর। দেখো আমাদের যে ল্যাঙ্গুয়েজ স্কিল, কটা ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে? আমাদের 4টে ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে, LSRW, তাই তো? L ফর কি? লিসেনিং, S ফর স্পিকিং, R ফর রিডিং এবং W ফর রাইটিং। অর্থাৎ কি এখানে কি করা হয় না রিডিং রাইটিং এর উপরে জোর দেওয়া হয়। অর্থাৎ বাচ্চারা পড়বে এবং লিখবে, কিন্তু স্পিকিং আর লিসেনিং অর্থাৎ কি তারা যে বলবে, একটা যে বলা মানে কি আমাদের কমিউনিকেশন পাওয়ার গ্রো করে। এখানে যত বেশি শুনবে তত ভালো বলতে পারবে। তো এখানে কি করা হয়? এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয়, খুব ইম্পর্টেন্ট যে এমফাসিস অন রিডিং এন্ড রাইটিং। এখানে কার উপরে জোর দেওয়া হয়? পঠন এবং লিখনের উপরে জোর দেওয়া হয়, কিন্তু কোনো রকম ভাবে কোনো কমিউনিকেশন, লিসেনিং, স্পিকিং এর উপরে কিন্তু জোর দেওয়া হয় না। সো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। আর কি ল্যাঙ্গুয়েজ 1 ইজ ইউজড while টিচিং। ল্যাঙ্গুয়েজ 1 মানে কি এখানে মাদার টাঙের কথা বলবো। তো এখানে কোন ল্যাঙ্গুয়েজে পড়ানোটা প্রেফার করা হয়? সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 বা মাদার টাঙে কিন্তু পড়ানোর কথা এখানে বলা হয়। আর কি লার্ন রুলস ডিডাক্টিভলি। এখানে বাচ্চারা রুলস কিভাবে শিখবে
বা তাদেরকে শেখানো হবে ডিডাক্টিভলি। ডিডাক্টিভ মানে কি আরোহী অবরোহী পদ্ধতি, আরোহী মানে ইন্ডাকটিভ মেথড আর ডিডাক্টিভ মানে কি অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিতে কি হয়, তো বেসিক্যালি আমরা কি রুল থেকে এক্সাম্পল জানি, তো প্রথমে আমরা রুল শিখি। কোন একটা ধরো নাউন পড়ানো হচ্ছে, প্রথমে বলে দেওয়া হলো যে নাউন কি, তারপরে সেখান থেকে এক্সাম্পলে যাওয়া হয়। তো এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে এখানে গ্রামার কিভাবে শেখানো হয়, এখানে গ্রামারটা কিন্তু ডিডাক্টিভলি শেখানো হয়, অবরোহী পদ্ধতিতে শেখানো হয়। আর কি না রোট লার্নিং ইজ এনকারেজ। দেখো এই যে ওয়ার্ডটা আমি তোমাদের সবসময় বলি রোট মেথড বা রোট লার্নিং, এটা কিন্তু খুব ভিত্তিহীন একটা পদ্ধতি। রোট মানে কি মুখস্থ করা, যেখানে এনসিএফ 2005 কিন্তু এর খুব বিরোধিতা করেছে যে কোনো মেথডে বা এডুকেশনে রোট লার্নিং কে আনা যাবে না, আমাদের মুখস্থ বিদ্যা। একটা বাচ্চা কি যত বেশি মুখস্থ করবে সে কিন্তু যন্ত্রের মতো হয়ে যাবে, সে শুধু মুখস্থই করবে, তার বোধগম্যতা বা কম্প্রিহেনশনের উপরে কিন্তু কোনো রকম এখানে জোর দেওয়া হয় না, এখানে রোট মেথডের উপর জোর দেওয়া হয়। এন্ড ফর্ম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মিনিং, অর্থাৎ কি এখানে গঠন বা স্ট্রাকচারের উপর এখানে জোর দেওয়া হয়। এখানে মিনিং মানে কি অর্থ, বা আমরা কন্টেন্টও বলতে পারি। এখানে মিনিং বলো বা কন্টেন্টের উপরে কিন্তু কোনো রকম কোনো জোর দেওয়া হয় না, একমাত্র রুলস এর উপরে, স্ট্রাকচারের উপরে, ফর্মস এর উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। ওকে, আর কি ইভ্যালুয়েশন ইজ বেসড অন ট্রান্সলেশন অফ টেক্সট, অর্থাৎ এখানে মূল্যায়নটাও কিভাবে হয়ে থাকে না কোনো একটা টেক্সটকে ট্রান্সলেট করা, মানে এই মেথডটাকে আমরা কি বলি দেখো ট্র্যাডিশনাল মেথড, মানে প্রথাগত একটা পদ্ধতি। প্রথাগত পদ্ধতিতে কি হয় বা ক্লাসিক্যাল মেথড বা প্রাচীন পদ্ধতি, এটা কিন্তু ওল্ডেস্ট মেথডও আমরা বলি, তাই না? তো এখানে কি হতো বেসিক্যালি ইভ্যালুয়েশন বা মূল্যায়নটা কিভাবে হতো, কোনো একটা টেক্সটকে ট্রান্সলেট করে করে তারা অনুবাদ করবে, প্রত্যেকটা ওয়ার্ডকে অনুবাদ করে 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 তারপর সেখান থেকে কি করছে তারা সেন্টেন্স গঠন করছে। ওকে, তো এখানে মূল্যায়নটা কিসের উপর নির্ভর করে, ট্রান্সলেশনের উপরে, অনুবাদের উপরে। আর কি দ্য টেক্সট বুক ইজ দ্য অনলি টিচিং লার্নিং মেটেরিয়াল, টেক্সট বুকটাই কিন্তু একমাত্র মেটেরিয়াল, টিচিং লার্নিং মেটেরিয়াল মানে কি টিএলএম, কিছুদিন আগেই তোমাদের আমি পড়িয়েছি টিএলএম, যারা দেখোনি অবশ্যই দেখে নিও ভিডিওটা। তো এখানে বেসিক্যালি টেক্সট বুকটাই, দেখো মেটেরিয়াল তো আমাদের প্রচুর হয়, আমি তোমাদের মেটেরিয়াল সম্পর্কে পড়িয়েছি, আমাদের কি হয় একটা অডিও হয়, একটা ভিজুয়াল হয়, আর একটা অডিও ভিজুয়াল হয়, এইরকম টিএলএম আমরা 3 প্রকারে ভাগ করে থাকি। কিন্তু এইখানে কি টেক্সট বুকটা কি ধরনের মেটেরিয়াল, আমরা ভিজুয়াল মেটেরিয়াল বলতে পারি, এটাকে আমরা কি বলি ভিজুয়াল মেটেরিয়াল, মানে কি দৃশ্য উপকরণ। তো এখানে একমাত্র দৃশ্য উপকরণ টেক্সট বুকটাই কিন্তু ব্যবহার করা হয়, আর কোনো রকম কোনো চার্ট মডেল আর কিচ্ছু কিন্তু এখানে ব্যবহার করা হয় না। আর কি দ্য ইউনিট অফ টিচিং ইজ ওয়ার্ড, আমাদের যে এই যে তোমাদের বললাম না এতক্ষণ ধরে বারবার একটা জিনিসের উপরেই জোর দিচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ডকে ট্রান্সলেট করা হয়, কেননা এখানের যে ইউনিট, এই যে মেথডের ইউনিট আমরা কি বলতে পারি ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডকে অনুবাদ করতে 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 কিন্তু শেখানো হয়। It does not improve the oral fluency of English, oral fluency মানে কি এই যে বাচনিক ক্ষমতা, ওরাল ড্রিল বা প্র্যাকটিস, বা তারা যে ফ্লুয়েন্টলি কথা বলবে তার উপরে কিন্তু কোনো রকম ভাবে জোর দেওয়া হয় না। জাস্ট এখানে বাচ্চারা কি না আমি তোমাদের বলেছিলাম যে এখানে কি হয় না শুধুমাত্র রিডিং রাইটিং এর উপর জোর দেওয়া হয়, কোন রকম ভাবে কিন্তু ওরাল ফ্লুয়েন্সি, তাদের যে বাচনিক ক্ষমতা, বাচনিক সক্ষমতা, তার উপরে কিন্তু একেবারেই জোর দেওয়া হয় না। আর লাস্ট পয়েন্ট দেখো কি আছে, দ্য লার্নার্স আনএবল টু ইউজ ইংলিশ ইন এ ডে টু ডে কমিউনিকেশন। দেখো তারা স্পিকিং লিসেনিং তাদের গ্রো করছে না। আমরা যদি ধরো ভালোভাবে না শুনি, আমরা যদি ভালোভাবে না বলি, আমরা কমিউনিকেশন করবো কি করবে ডে টু ডে, আমরা কি কমিউনিকেশন করতে পারবো? আমরা কিন্তু কোনো রকম ভাবে কমিউনিকেশন করতে পারবো না। তাই এখানে ওরাল ফ্লুয়েন্সি নেই, কোনো রকম কিন্তু কমিউনিকেশন ছেলেমেয়েরা করতে পারে না। সো এটা হচ্ছে তোমাদের লাস্ট পয়েন্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি একটা ছোট্ট করে রিক্যাপ তোমাদের দিয়ে দিই এই মেথড সম্পর্কে। আমরা কি বললাম, প্রথমেই বললাম এটা প্রপোজ করেছিল কার্ল ফ্রজ, এর আলাদা নাম আছে ট্র্যাডিশনাল মেথড, ওল্ডেস্ট মেথড, ক্লাসিক্যাল মেথড, এবং এগুলো এটা তোমাদের জানার দরকার নেই। তো পরবর্তী পয়েন্ট হচ্ছে এখানে কি হয় না ট্রান্সলেট করে করে প্রত্যেকটা প্যাসেজকে শেখানো হয়, মানে অনুবাদের মাধ্যমে এখানে বাচ্চারা শেখে। এখানে রিডিং রাইটিং এর উপর কোনো রকম জোর, এখানে রিডিং রাইটিং এর উপরেই জোর দেওয়া হয়, কিন্তু স্পিকিং লিসনিং এর উপরে কিন্তু কোনো রকম কোনো জোর দেওয়া হয় না। মাদার টাঙেই পুরো কিন্তু শিক্ষা ব্যবস্থাটা চলে থাকে, এবং ল্যাঙ্গুয়েজ শেখানো হয় বা রুলস শেখানো হয় বা গ্রামার শেখানো হয় অবরোহী পদ্ধতিতে, ডিডাক্টিভলি শেখানো হয়। এই কিওয়ার্ড গুলো তোমরা মনে রাখবে। এবং এখানে কিন্তু মুখস্থ বিদ্যা বা রোট লার্নিং কে এনকারেজ করা হয়, উৎসাহ দেওয়া হয়। স্ট্রাকচার বা ফর্মটা ইম্পর্টেন্ট, কোনো মিনিং বা কন্টেন্টের উপরে জোর দেওয়া হয় না। এবং ইভ্যালুয়েশনটা কি হয় না ট্রান্সলেট করে করে শেখানো হয়। এবং টেক্সট বুকটাই একমাত্র মেটেরিয়াল, টিএলএম বলতে পারি, এবং ইউনিট অফ টিচিং ওয়ার্ড বলতে পারি। এখানে ওরাল ফ্লুয়েন্সির উপরে জোর দেওয়া হয় না, এবং কমিউনিকেশন আমাদের যে ডে টু ডে কমিউনিকেশন তার উপরেও কিন্তু কোনো রকম জোর দেওয়া হয় না। সো এই হচ্ছে তোমাদের গ্রামার ট্রান্সলেশন মেথড। আবারও বলছি আমি শর্টে তোমাদের যতটা মানে পড়ানো যায় আমি চেষ্টা করেছি তোমাদের
পরীক্ষার জন্য যেটুকু ইম্পর্টেন্ট, যেটা থেকে পড়লে তোমরা পরীক্ষায় একেবারে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে, আমি কিন্তু সেভাবেই তোমাদের পড়ানোর চেষ্টা করেছি। ওকে, সো আজকের মতো তোমাদের এই পর্যন্তই। নেক্সট টপিক নিয়ে বা নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আগের ক্লাসে আমি তোমাদের সঙ্গে গ্রামার ট্রান্সলেশন মেথড আলোচনা করে দিয়েছি, যারা এখনো অবধি দেখোনি ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে আমাদের সেকেন্ড মেথড নিয়ে আলোচনা করব, যেটা একদম জিটিএম মেথডের অপোজিট মেথড যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড সম্পর্কে বা ডিরেক্ট মেথড সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো, প্রত্যেকটা পয়েন্ট যেমনটা তোমাদের আমি গ্রামার ট্রান্সলেশন মেথডের কথাই বলেছিলাম যে এর ইউনিট কি, গ্রামার কিভাবে শেখানো হয়, কোন স্কিলের ওপরে জোর দেওয়া হয়, এখানেও কিন্তু সেম ভাবে আমি পয়েন্টগুলো লিখে নিয়েছি। প্রত্যেকটা পয়েন্ট একে একে আমি ডিসকাশন করবো। আমি সেটুকুই তোমাদের বলবো যেটুকু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। টেট পরীক্ষা, সিটের পরীক্ষা বা যে কোনো তোমরা স্টেট লেভেলের পরীক্ষা দাও না কেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের অবশ্যই প্রশ্ন আসে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককেই বলবো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। কোথাও যদি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। লেটস স্টার্ট। দেখো, প্রথমেই বলবো ডাইরেক্ট মেথড সম্পর্কে। এটা কে ডেভেলপ করেছিল? এটা ডেভেলপ করেছিল ম্যাক্সিমিলিয়ান বার্টলিজ। ওকে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় না, তবু তোমাদের জেনারেল নলেজের জন্য অবশ্যই জেনে রাখা দরকার এই মেথডটা কে এনেছিলেন। তো বেসিক্যালি এটা ডেভেলপ হয়েছিল 1900 সালের দিকে। তো ফ্রান্সে এবং জার্মানিতে কিন্তু এটা এস্টাবলিশ বা গড়ে উঠেছিল, পরবর্তীকালে আমাদের ইন্ডিয়াতে এসেছিল। দেখো, এবারে যেটা তোমাদের বললাম গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রেও তার অপর নামগুলো আমরা জেনেছিলাম, এখানেও জানবো। দেখো, এটাকে আমরা ফোনেটিক মেথড বলতে পারি বা অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড বলে থাকি, ন্যাচারাল মেথড বলে থাকি, রিফর্ম মেথড বলে থাকি। দেখো, ন্যাচারাল মেথড এই কথাটা তোমাদের পরীক্ষার প্রায় দেয় যে ডিরেক্ট মেথডের অপর নাম কি, তো এটাকে আমরা কি বলি? ন্যাচারাল মেথড। তাহলে আর বাকি নামগুলো কি কি বললাম? ফোনেটিক মেথড, অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড, ন্যাচারাল মেথড এবং রিফর্ম মেথড। এবং এটা বেসিক্যালি কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডের একটা অপোজিট মেথড। দেখো, এখানে লেখা আছে রিঅ্যাকশন এগেইনস্ট, এটা সরি ডিরেক্ট মেথড না, রিঅ্যাকশন এগেইনস্ট জিটিএম হবে। ঠিক আছে, গ্রামার ট্রান্সলেশন মেথডের গ্রামার ট্রান্সলেশন মেথড বারবার ব্যবহার করতে করতে কি হয়েছিল, মানুষের মধ্যে একটা পরিবর্তন দরকার হয়ে পড়েছিল। তো তার জন্যই কিন্তু যে মেথডটা এসেছিল পরবর্তীকালে সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। চলো এবারে এই যে ইনস্ট্রাকশন বা নির্দেশাবলী, আমরা ডাইরেক্ট মেথডে কোন ইনস্ট্রাকশন কোন ল্যাঙ্গুয়েজের উপর ইনস্ট্রাকশন দেওয়া হয় না, সেটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই আমরা বলতে পারি। কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয় সেটা কি না, আমাদের মাদার টাং, আমাদের যে মাতৃভাষা, তাতেই কিন্তু আমাদের ইনস্ট্রাকশনটা চলতো। আর কি এখানে গ্রামারটা শেখানো হয় ইন্ডাকটিভলি। ইন্ডাকটিভ মানে কি? আরোহী পদ্ধতিতে। যেটা আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে দেখলাম আমাদের ডিডাকটিভলি শেখানো হতো, মানে কি অবরোহী পদ্ধতিতে। কিন্তু এখানে গ্রামার কিভাবে শেখানো হয়? ইন্ডাকটিভলি, আরোহী পদ্ধতিতে। অর্থাৎ কি প্রথমে এক্সাম্পল দেওয়া হয়, তারপর সেখান থেকে কি রুলসে যাওয়া হয়। ওকে, সো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন দেয় ডাইরেক্ট মেথডে গ্রামারটা কিভাবে শেখানো হয় এবং ইনস্ট্রাকশন কোন ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়, টার্গেট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে পারি, বা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি হয়, এখানে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়। এবারে এখানে ফোকাস কার উপরে করা হয়? স্পিচ এবং লিসেনিং। অর্থাৎ কি আমাদের যে স্পিকিং এবং লিসেনিং এর উপরে কিন্তু জোর দেওয়া হয়। আমরা ডাইরেক্ট মেথডে দেখলাম যে এখানে স্পিচ আর লিসেনিং এর উপরে জোর দেওয়া হয়, কিন্তু আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে কি পড়েছিলাম, সেখানে রিডিং রাইটিং এর উপরে জোর দেওয়া হয়। লেস এমফাসিস দেওয়া হয় কার উপরে? স্পিকিং এবং লিসেনিং এর উপরে কিন্তু কোনো রকম কোনো জোর দেওয়া হয় না। যেহেতু বললাম এটা সম্পূর্ণ একটা অপোজিট মেথড গ্রামার ট্রান্সলেশন মেথডে, তো এর কিন্তু অপোজিট জিনিসগুলো আমরা দেখতে পাবো। ওকে, এবং ইউনিট কি এখানে সেন্টেন্সকে কিন্তু বেস করেই মেথডটা রচিত। অর্থাৎ কি আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে দেখেছিলাম কি সেখানে আমাদের ইউনিট কি ছিল? ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডকে ট্রান্সলেট করে করে তারপর সেটাকে সেন্টেন্সে অ্যাপ্লাই করা হতো। কিন্তু এটা এখানে কি হয়, বেসিক্যালি সেন্টেন্সটাই কিন্তু এই মেথডের মূল ইউনিট আমরা বলতে পারি। আর কি মাদার টাং নেগলেক্টেড, এখানে কিন্তু মাদার টাং এর উপর কোনো রকম জোর দেওয়া হয় না। এখানে যেহেতু টার্গেট ল্যাঙ্গুয়েজকে বেস করে কি হয় ইনস্ট্রাকশনটা চলে, সো সেরকম ভাবে কিন্তু মাদার টাং এর উপর জোর দেওয়া হয় না। তো বেসিক্যালি নেগলেক্টই করা হয়, আমরা বলতে ইউজ করা হয় যখন প্রয়োজন হয় তখন কিন্তু ইউজ করা হয়, কিন্তু ওটাই যে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা কিন্তু আমরা বলতে পারবো না। আর কি এভরি ভোকাবুলারি এন্ড সেন্টেন্সেস আর গিভেন ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ভোকাবুলারি, প্রত্যেকটা শব্দ ভান্ডার,
প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু এখানে খুবই গুরুত্ব সহকারে পড়ানো হয়। আর কি না, কমিউনিকেশন, টিচার আর স্টুডেন্টের মধ্যে যে কমিউনিকেশনটা হয়, ওরালি যে কমিউনিকেশন হয়, সেটা কিন্তু কোয়েশ্চেন আনসার ফর্মে হয়। খুব ইম্পর্টেন্ট, এখানে যে কমিউনিকেশন চলে, যোগাযোগ যেটা চলে, সেটা কি টিচার স্টুডেন্টের মধ্যে কিভাবে হয়, ওরালি হয়, কোয়েশ্চেন আনসার ফর্মে হয়ে থাকে। আর কি বলতে পারি, এখানে রিয়েলিয়া ইউজ করা হয়। তোমাদের আজকেই আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যে রিয়েলিয়া মানে কি, বাস্তব উদাহরণ, প্র্যাকটিক্যালি তারা অ্যাপ্লাই করতে পারবে, এক্সাম্পলটা দেখতে পারবে। তো এখানে রিয়েলিয়া ইউজ করা হয়, পিকচার ইউজ করা হয় ডেমনস্ট্রেশনের জন্য। টিচিং যে ভোকাবুলারি যখন শেখানো হয়, তো সেক্ষেত্রে কি হয়, রিয়েলিয়া বাস্তব উদাহরণ ব্যবহার করা হয় ডেমনস্ট্রেশনের জন্য। এবং দেখো এখানে লেখা আছে লিসেনিং এন্ড স্পিকিং স্কিল আর গিভেন ইম্পর্টেন্স। ওকে, এখানে যেমনটা তোমাদের বলেছিলাম যে স্পিচ আর লিসেনিং এর উপরে জোর দেওয়া হয়, দেখো আবার এখানে লেখা আছে লিসেনিং এন্ড স্পিকিং আর গিভেন ইম্পর্টেন্স। অর্থাৎ কি, এখানে স্পিকিং বলা মানে ওরাল কমিউনিকেশন, বাচনিক যে ক্ষমতা, তার উপরে কিন্তু শ্রবণ ক্ষমতা বা কথন ক্ষমতা, এর উপরে কিন্তু একেবারে জোর দেওয়া হয়। তার সঙ্গে কি, লার্নার্স অ্যাভয়েড ল্যাঙ্গুয়েজ ওয়ান, এখানে কিন্তু অ্যাভয়েড মানে কি, যেটা তোমাদের বললাম নেগলেক্ট করে, সেরকম ভাবে কিন্তু মাদার টাং এর উপর জোর দেওয়া হয় না। এখানে কার উপর এমফাসিস দেওয়া হয়, থিংস অফ ল্যাঙ্গুয়েজ টু, এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ টু এর উপরে জোর দেওয়া হয়। সো এটাই হয়ে গেল তোমাদের ডিরেক্ট মেথড। আরেকবার আমি রিক্যাপ দিয়ে দিচ্ছি, যেমনটা তোমাদের বললাম, সম্পূর্ণ একটা অপোজিট মেথড গ্রামার ট্রান্সলেশন মেথডে। সো প্রথম থেকে আরেকবার বলি, এর যে আলাদা নাম আছে সেটা হচ্ছে ফোনেটিক মেথড, অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড, ন্যাচারাল মেথড, রিফর্ম মেথড, যেটা কার এগেনস্ট গ্রামার ট্রান্সলেশন মেথড। এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয় টার্গেট ল্যাঙ্গুয়েজে, গ্রামারটাকে অবরোহী পদ্ধতিতে শেখানো হয়, অর্থাৎ ইনডাক্টিভ মেথডে, যেখানে এক্সাম্পল থেকে আমরা রুলসে যাই। এখানে ফোকাস করা হয় স্পিচ এবং লিসেনিং এ, ইউনিট কি আমরা সেন্টেন্স বলতে পারি। এখানে মাদার টাঙ্গে কিন্তু একেবারে নেগলেক্ট করা হয়, এভরিডে ভোকাবুলারি এবং সেন্টেন্সকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এখানে কমিউনিকেশন কি হয়, কোয়েশ্চেন আনসার ফর্মে হয় এবং ওরালি হয়ে থাকে। এখানে রিয়েলিয়া, পিকচার্স, ডেমনস্ট্রেশন ইউজ করা হয় ভোকাবুলারি বা শব্দ ভান্ডার গ্রো করার জন্য, এবং তার সঙ্গে লিসেনিং স্পিকিংকে কিন্তু খুব ইম্পর্টেন্স দেওয়া হয় এবং মাদার টাংকে অ্যাভয়েড করা হয়, এবং তার সঙ্গে কিন্তু ল্যাঙ্গুয়েজ টুকে কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয় বা টার্গেট ল্যাঙ্গুয়েজকে খুবই গুরুত্ব দেওয়া হয়। তো এই হয়ে গেল আমাদের ডিরেক্ট মেথড, খুব ছোট্ট একটা মেথড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেথড। সো যখনই তোমরা পড়বে গ্রামার ট্রান্সলেশন মেথড এবং ডিরেক্ট মেথড কিন্তু একসঙ্গে কম্বাইন্ড করে পড়বে, তাহলে কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফিডব্যাক দিও কমেন্টের মাধ্যমে, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর কোথাও যদি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয়, তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে ম্যাডাম এই পয়েন্টটা বা এই মেথডটা চাই, বা তোমাদের যদি কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। সো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।